গালিভার্স ট্রাভেলস এর দুটো ভয়েস মোটামুটি বিস্তৃতভাবে আলোচনা করেছি এর আগে, voyage number 1 and voyage number 2, and already you have got the ideas about the political satire in first two voyages. But the third voyage is very much important in this respect that it is concerned with the attack on different scientific projects. এখানে মূলত বিভিন্ন সায়েন্টিফিক প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে থার্ড ভয়েজটা গালিভার তৃতীয় ভয়েজে সে যখন আবার ভ্রমণ করলো, জাহাজে যখন সে ভ্রমণ করলো তখন সেই জাহাজটা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল। জলদস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার পরে জলদস্যুরা যখন তাদেরকে কিডন্যাপ করলো, গালিভার জলদস্যুদের সাথে খুব মিসবিহেভ করেছিল। মিসবিহেভ করার পরে জলদস্যুরা তাকে একটা নির্জন দ্বীপে ফেলে রাখে, এবং সেই নির্জন দ্বীপে ফেলে রাখার পরে সেই নির্জন দ্বীপটা ছিল ল্যাপুটা। মানে ল্যাপুটা বলতে আসলে ওটা ঠিক ল্যাপুটা এবং তোমার বার্নিবার্বি, মানে নিচের অংশটা ছিল বার্নিবার্বি আর উপরের অংশটা ছিল ল্যাপুটা। এবং সেই ল্যাপুটা এবং বার্নিবার্বিতে সে যখন উপস্থিত হয় তখন দেখে যে ওইটা আসলে নিচে একটা ল্যান্ড এবং তার সাথে আনুপাতিক হারে একটা হায়ার ল্যান্ড। নিচের ল্যান্ডটা হায়ার ল্যান্ডের দ্বারা কি মানে শাসিত হয়, রাজা থাকে উপরের অংশে, মানে যেটা ল্যাপুটা, সে ল্যাপুটা অংশে রাজা থাকে আর নিচের অংশে তারা থাকে, নিচের অংশে থাকে বাদ বাকি বাসিন্দারা। তো এখানে এটা একটা স্যাটায়ার, এটা যদিও একটা স্যাটায়ার অন সায়েন্স, কিন্তু পাশাপাশি এটা কিন্তু আবার ইংল্যান্ডকে স্যাটায়ারাইজ করা হচ্ছে। ইংল্যান্ড যেরকম আয়ারল্যান্ড বা অন্যান্য অঞ্চলগুলোকে মানে দূরবর্তী, মানে ওরা যেরকম উপর থেকে নিচের অঞ্চলটাকে শাসন করতো, ঠিক একই রকম ভাবে ইংল্যান্ড আয়ারল্যান্ড অথবা অন্যান্য আগে যে কমনওয়েলথভুক্ত কান্ট্রিগুলো ছিল সেই কান্ট্রিগুলোকে যে বহু দূর থেকে তারা মানে শাসন করতো এবং তাদের যে আইন কানুন তারা দিয়ে দিত, এবং এমন এমন জায়গায় তারা আইন কানুন প্রয়োগ করতো যে সমস্ত জায়গায় কিন্তু তারা নিজেরা কখনো বসবাস করতো না। যেমন মনে করো আমি একটা উদাহরণ দিই যে ইংল্যান্ডের লোকেরা নিউজিল্যান্ডে একটা যখন কমনওয়েলথভুক্ত কান্ট্রি ছিল নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা অন্যান্য যে সমস্ত মানে আমাদের এই সাবকন্টিনেন্ট অথবা আয়ারল্যান্ড ওয়েলস, এই সমস্ত অঞ্চলগুলো যখন ইংল্যান্ডের অধীনস্থ ছিল তখন কি করতো ইংলিশটা, তখন তো এই সমস্ত অঞ্চলে তারা আইন দিত বা আইন প্রয়োগ করতো, বিভিন্ন ধরনের ট্যাক্সের আইন, বিভিন্ন ধরনের কিভাবে খাজনা দিবে এই সমস্ত বিষয়গুলো তারা করতো। কিন্তু তারা কিন্তু এই অঞ্চলে নিজেরা কিন্তু রাজা, ওই অঞ্চলে যারা রয়্যাল ব্লাড যারা ছিল, রাজবংশের লোকেরা, তারা তো এই অঞ্চলে থাকতো না। কিন্তু এই অঞ্চলে না থেকেও কিন্তু তারা এই অঞ্চলের কে শোষণ করতো এবং তারা কিন্তু এই অঞ্চলের অসুবিধাগুলো বুঝতো না, এই অঞ্চলের বাস্তবতাগুলো কিন্তু তারা বুঝতো না। সেই জিনিসটাকেই কিন্তু স্যাটারাইজ করা হচ্ছে। তবে যদিও মূলত এটা ইংলিশটা আয়ারল্যান্ডের যে সমস্ত দমন বা বিভিন্ন ধরনের ইয়ে করতো সেটাকে বেশি স্যাটারাইজ করা হয়েছে। তো ল্যাপুটা এবং বার্নিবার্বির মধ্য দিয়ে একাধারে যেমন সায়েন্সকে স্যাটারাইজ করা হয়েছে, পাশাপাশি কিছুটা পলিটিক্যাল স্যাটারও কিন্তু এখানে আছে। এবং আমরা দেখতে পাই যে উপরের অংশে ল্যাপুটাতে গালিভারকে নিয়ে যাওয়া হয়। ল্যাপুটা অংশে দেখে যে তারা সবাই মানে বিভিন্ন সায়েন্স নিয়ে তারা গবেষণা করতেছে। এটা এর আগের দিন আমি বলেছিলাম যে তারা বিভিন্ন সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস নিয়ে তারা ব্যস্ত আছে। তারা অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এটাতে তারা খুব দক্ষ ছিল এবং তারা ম্যাথমেটিক্সে খুবই দক্ষ ছিল এবং তারা সব মেথডিক্যালি তারা করার চেষ্টা করতো। তাদের জামা কাপড় তারা এগুলো মেথড বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপে তারা করার চেষ্টা করতো এবং গালিভারের জন্য তারা এরকম জিওমেট্রিক শেপে জামা কাপড় তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা মিস ক্যালকুলেশনের কারণে গালিভারের গায়ে লাগে না। এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে যে এই অঞ্চলের যারা অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার বা সায়েন্টিস্ট যারা ছিল তারা সবসময় অশান্তিতে থাকতো, মানে তারা কখনোই শান্তিতে থাকতো না। দুইটা কারণে তারা শান্তিতে থাকতো না। এক হচ্ছে তারা খুব ব্যস্ত বিজি লাইফ লিড করতো, হ্যাঁ, মানে প্রচন্ড বিজি লাইফ, সবসময় তারা কোনো না কোনো কার্যক্রমে বিজি থাকতো, এটা একটা বিষয়। এবং তাদের ফ্যামিলি লাইফ বলে কিছু ছিল না। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্যামিলি লাইফটা ছিল খুবই উপেক্ষিত, ইগনোরড। এবং এরা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে তাদের ওয়াইফরা তাদের প্রতি খুব একটা হ্যাপি ছিল না এবং তাদের ওয়াইফরা অনেক সময় মানে কি ফরেনারদের প্রতি অ্যাট্রাক্টেড হতো, গালিভারের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবসময় তারা নক্ষত্র বা তারা বা মহাকাশ পর্যবেক্ষণ করতো এবং মহাকাশ পর্যবেক্ষণ করে
তারা সবসময় টেনশনে থাকতো যে কোনো সময় মহাকাশে কোনো একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, এই তারা বোধহয় ওই তারাকে অ্যাটাক করতেছে, বা একটা গ্রহ হয়তো আরেকটা গ্রহকে অ্যাটাক করতেছে, ধূমকেতুরা হয়তো এদিক ওদিক যাতায়াত করতেছে। এই যে বিষয়গুলো সবসময় তারা পর্যবেক্ষণ করে, তারা কখনো মানসিক প্রশান্তিতে থাকতো না। আমরা যেরকম এগুলো পর্যবেক্ষণ করি না অতটা, আমরা আবার যাই হোক তাই হোক, যখন যা ঘটবে ঘটবে, কিন্তু ওরা কিন্তু যখন যা ঘটবে এটার উপর না, বরঞ্চ তারা কি খুবই একটা টেনশন নিয়ে তারা লাইফ লিড করতো। সবসময় তাদের এই নক্ষত্র পর্যবেক্ষণের যেরকম কিছুটা সুবিধা আছে, আবার কিন্তু এই অসুবিধাগুলো ছিল। এবং তোমরা বুঝবা যে যারা খুব অবজারভার, পর্যবেক্ষক বা খুব জ্ঞানী, খুব চিন্তাশীল, খুব ফিলোসফার, তাদের জীবনটা কিন্তু একটু অশান্তিময়। কারণ তারা সবসময় এত বেশি চিন্তা করতে থাকে বা এত বেশি টেনশনে থাকে যে জীবনটাকে খুব স্বাভাবিকভাবে তারা নিতে পারে না। বিজ্ঞানীদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরো অনেক বেশি, আর বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোনমার, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক বেশি। সেই বিষয়টা এখানে কিন্তু ফুটে উঠেছে। আর বালনিবার্বির লোকেরা, নিচের অংশটার নাম ছিল বালনিবার্বি, এবং সেই বালনিবার্বির লোকেরা ওইখান থেকে একাডেমিক ওয়েতে তারা চাষাবাস করার চেষ্টা করে দেখে যে তাদের এই চাষাবাসটা কি ভালো হয় নাই, এবং তারা তাদের জমিগুলো আস্তে আস্তে অনুর্বর হয়ে গেছে। তার বোঝা গেল যে কখনো কখনো কিন্তু অতটা একাডেমিক হওয়া যাবে না, কিছু কিছু জিনিস কিন্তু এক্সপেরিয়েন্স দ্বারাও চলতে হবে, যে জিনিসটা এখানে তার ব্যতিক্রমটা আমরা দেখতে পাই। এরপরে এই অঞ্চলে থাকতে থাকতে গালিভার আসলে খুবই বিরক্তি বোধ করেন, এতটা মেথডিক্যাল, এতটা ক্যালকুলেটিভ যে জীবন আসলে অনেকের জন্যই পছন্দের না। তারপরে গালিভার এখানে খুব একটা বিরক্তিকর লাইফের পরে বা বিরক্তিকর অভিজ্ঞতার পরে তখন গালিভার অন্য একটা জায়গায় যাওয়ার চিন্তা করে। তখন সেই অন্য জায়গাটার নাম হচ্ছে তোমার এই কি বলে লাগাডো, এবং সেই লাগাডো জায়গায় মোনোরি নামে একজন তাকে রিসিভ করে, এবং সেখানে সে একটা রয়্যাল একাডেমি, রয়্যাল একাডেমি লাগাডো রয়্যাল একাডেমি, সে লাগাডো রয়্যাল একাডেমিতে সে যায়, এবং সেখানে লাগাডো রয়্যাল একাডেমিতে বিভিন্ন প্রজেক্টস, সায়েন্টিফিক প্রজেক্ট গুলোকে সে দেখতে পায়। এবং সেই প্রজেক্ট গুলো তোমার খুবই কি দেখা গেল যে প্রজেক্ট গুলা খুবই হাস্যকর। আমি তোমাদেরকে এর আগের দিন কয়েকটা প্রজেক্টের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেই প্রজেক্ট গুলোর মধ্যে একটা হচ্ছে তোমার কিভাবে শশা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এটা একটা টু প্রডিউস ইলেকট্রিসিটি ফ্রম কিউকাম্বার, এটা একটা। আরেকটা ছিল যে খাদ্যদ্রব্যকে কি খাদ্যদ্রব্য যেগুলো আমরা ভোগ করে ফেলতেছি সেগুলো যে বর্জ্যগুলোকে আবার অরিজিনাল ফুডে কিভাবে রূপান্তরিত করা যায়, সেটি একটি বিষয়। এরপরে যে বরফ থেকে কিভাবে গান পাউডার উৎপাদন করা যায়, এই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করছিল। এবং তাদের আরো অনেক বিভিন্ন ধরনের প্রজেক্ট গুলো ছিল, যে প্রজেক্ট গুলো খুবই হাস্যকর প্রজেক্ট ছিল। এবং তারা এই প্রজেক্টের যে কিভাবে এমন কোন ডিভাইস আবিষ্কার করা যায় যে ডিভাইসের মাধ্যমে কেউ বিশ্বাসঘাতকতা করতেছে কিনা, কেউ মিথ্যা কথা বলতেছে না, সেটা আইডেন্টিফাই করা যাবে। এই ধরনের প্রজেক্টগুলো, যে প্রজেক্টগুলোকে তখনকার প্রেক্ষাপটে এগুলা একেবারে আনরিয়ালিস্টিক প্রজেক্ট, এবং এই প্রজেক্টের জন্য কিন্তু বরাদ্দ ছিল অনেক, এবং সেই বরাদ্দগুলো কিন্তু ব্যয়ও হচ্ছে, কিন্তু প্রজেক্টগুলো কি কোনো সাফল্য বা অ্যাচিভমেন্টের মুখ দেখতেছে না। তো এইগুলো কিন্তু গালিভার পর্যবেক্ষণ করে, এবং পর্যবেক্ষণ করে সে তার কাছে খুবই হাস্যকর বলে মনে হয় বিষয়গুলো। এবং এটাও কিন্তু সায়েন্সকে মূলত তো আসলে থার্ড ভয়েসটাকে সায়েন্সকে স্যাটারাইজ করা হয়েছে, এবং সেখানে বিশ্বব্যাপী তৎকালীন সময় ইংল্যান্ডেও যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক প্রজেক্টগুলো চলতো, এখন হয়তো আমরা বলবো যে না, এই প্রজেক্টগুলো না চললে কি আর বিজ্ঞান কি এতটা অগ্রগতি সাধন হতো? সেটা সত্য কথা যে বিজ্ঞান অগ্রগতি সাধিত হয়েছে বিজ্ঞানীদের, অনেকে বিজ্ঞানীদের অবদানের কারণে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যতটা অর্থ এই সমস্ত কাজে ব্যয় হয়েছে, সেই তুলনায় কিন্তু অ্যাচিভমেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু অনেক বেশি অ্যাচিভমেন্ট কিন্তু পাওয়া যাবে না। আমরা কিন্তু দেখবো যে আসলে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে যত বিনিয়োগ, সেই বিনিয়োগের তুলনায় হয়তো অ্যাচিভমেন্ট 2%, 1%, 3%, 5% বেশি হবে না। কিন্তু যদি রিয়ালিস্টিক প্রজেক্ট হতো, তাহলে হয়তো সেই অ্যাচিভমেন্টের হারটা আরো অনেক বেশি হতে পারতো। তো যেমন মহাকাশ গবেষণায় যত অর্থ নাসা, ইসা অথবা রাশিয়ান যে এরা যে ব্যয় করেছে, তাতে কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু সেই অনুযায়ী কিন্তু অনেক বেশি না। আজও পর্যন্ত কিন্তু চাঁদে কিন্তু বসবাসের ব্যবস্থা করা সম্ভব হয় নাই, মঙ্গল গ্রহে কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতো যাওয়া সম্ভব হয় নাই। হ্যাঁ, কিছু কৃত্রিম উপগ্রহ হয়েছে, সেটা সত্য কথা, কিন্তু সেগুলোর দ্বারা বিশ্ববাসীর যে অনেক বেশি উপকার হয়েছে সেটা না, বরঞ্চ ওই কার্যক্রমগুলো যদি বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ডগুলোকে সফলতার জন্য করা হতো, তাহলে কিন্তু সেটা দেখা যেত কি হয়তো আরো রিয়ালিস্টিক হতে পারতো। যে বিশ্বে যেরকম ন্যাচারাল ডিজাস্টার গুলোকে কিভাবে মোকাবেলা করা যায়, সেটারে যদি থাকতো। যেমন এখন কোভিড-19 এসে আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কিন্তু বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না, তুমি যে মনে করবে যে না শুধু বাংলাদেশেই বোধহয় ব্যাপারটা, এরকম না। বিশ্বব্যাপী আমরা এই যে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি, অথবা পৃথিবীর অনেক অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা সামগ্রীর কিন্তু অনেক অপ্রতুলতা, এবং চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক ঘাটতি রয়ে গেছে। তো যদি বিজ্ঞান যদি এই ক্ষেত্রে যদি বেশি ভূমিকা রাখতে পারতো,
তাহলে কি হতো, তাহলে বিশ্ববাসীর কিন্তু উপকার হতে পারতো, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যদি ভূমিকা রাখতো। সেগুলো কিন্তু করা হয় নাই। কিন্তু দেখা যায় মহাকাশ গবেষণায় কিন্তু হাজার হাজার ডলার, হাজার হাজার কোটি ডলার ব্যয় করা হয়েছে, কিন্তু তার কিন্তু সিকিভাগও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ব্যয় করা হয়নি, যেগুলো আরো অনেক বেশি রিয়ালিস্টিক ছিল। সেই রিয়ালিস্টিক গুলো করে তারপরে যদি কিছু ওগুলো করা হতো সেটাকে তাও গ্রহণযোগ্য বলা যেত। কিন্তু এই জিনিসগুলো কিন্তু জনাথন সুইফট এই গালিভার স্টাভার্সের থার্ড ভয়েজে এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। এরপরে তিনি যে লাগ্নাক নামে, মানে এখানে তো অনেকগুলো জায়গাগুলো একটু মনে রাখতে হবে, ল্যাপুটা, বালনিবারবি, লাগাডো, লাগ্নাক। লাগ্নাগে তিনি দেখতে পেলেন, লাগ্নাগে তিনি যখন গেলেন সেখানে দেখতে পেলেন যে ইমমর্টালিটি নিয়ে তারা কাজ করতেছে, যে কিভাবে ইমমর্টালিটি মানে অমরত্ব মানে অর্জন করা যায়। এবং সেই অমরত্ব অর্জন করার ক্ষেত্রে কিন্তু তাদের যে মানে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো কিন্তু মানে মিস হ্যাপেনিং এ রূপান্তরিত হয়েছে। যে হ্যাঁ, অমরত্ব, এটা তোমরা থার্ড ইয়ারে তোমাদের কিন্তু পড়ানো হয়েছে সম্ভবত। তীথনাস কবিতাটা অনেক ক্রিটিকরা মনে করেন যে মানে এই যে গ্রিক মিথোলজি, কারণ তীথনাস যদি কবিতাটা পড়ে, কারণ তীথনাস কবিতা তো জনাথন সুইফটের গালিভার স্টাভার্স লেখার অনেক পরে কবিতা, কিন্তু তীথনাস কাহিনী তো আর গালিভার স্টাভার্সের পরের কাহিনী না। তীথনাস কাহিনীটা তো গ্রিক মিথোলজি থেকে নেওয়া, এটা অনেক পুরনো কাহিনী। আর ইংলিশ যারা চর্চা করতো তৎকালীন সময়, যারা ইংরেজি সাহিত্য চর্চা করতো, তাদের মধ্যে কিন্তু কি ছিল, তাদের মধ্যে কিন্তু গ্রিক মিথোলজি, রোমান মিথোলজি সম্পর্কে একটা ভালো ধারণা ছিল। এবং আমরা যেরকম ইংরেজি সাহিত্য পড়াই বা পড়ি, আমরা কিন্তু ইংরেজি সাহিত্য পড়ার কারণে কি, আমাদের কিন্তু গ্রিক মিথোলজি বা রোমান মিথোলজি সম্পর্কে মোটামুটি কিন্তু একটা ধারণা আছে। অনেক বেশ বিস্তৃত ধারণা না থাকলেও অনেক ঘটনা সম্পর্কে আমরা জানি। তো ওই সময় কিন্তু ইংল্যান্ডে যারা সাহিত্য চর্চা করতো তাদের মধ্যে কি ছিল, তাদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু ছিল। তো সুতরাং সেই বিষয়গুলো আমরা মানে এই জনাথন সুইফট হয়তো এই ব্যাপারটা জানতো, জানার কারণে হয়তো তিনি এই থিম অফ ইমর্টালিটি এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছেন। কারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি অমরত্ব অর্জন করব। কারণ পৃথিবীতে ওই যে একটা গান, আমরা একটা কবিতা পড়েছি, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তো এই যে কথাটা, মানে মানুষ মরতে চায় না, মানুষ বাঁচতে চায় দীর্ঘদিন, আরো অনেক দিন বাঁচতে চায়। তো এই বাঁচতে চাওয়ার যে ফলাফলটা, যে আমি যদি দীর্ঘ জীবন পেতে চাই, যে আমি যদি 200 বছর বাঁচতে চাই, আমি যদি অমরত্ব পেতে চাই, তাহলে তার যে নেগেটিভ ইম্প্যাক্টটা কি হতে পারে, সেই নেগেটিভ ইম্প্যাক্ট যেটা তীথনাসের ক্ষেত্রে হয়েছিল। যেমন তীথনাস অমরত্ব পেয়েছিল ঠিকই, কিন্তু কি অমর তারুণ্য কিন্তু সে পায় নাই, এবং তার মধ্যে বার্ধক্যের কারণে এই পৃথিবীটা কিন্তু তার কাছে কিন্তু খুবই কি আকর্ষণীয় আর থাকে নাই। তো আমরা যদি অমরত্ব লাভ করি, বা পৃথিবীতে যদি কেউ এখন অমরত্ব লাভ করে, অথবা যদি অমরত্ব বা দীর্ঘ জীবন লাভ করে, তাহলে কি হবে? যেমন কেউ যদি 150 বছর 200 বছর বাঁচে, কথার কথা যদি বলি, তাহলে কি হবে? তার দেখা যাবে তার সমসাময়িক সময়ের কেউ বা অনেকে বেঁচে নাই, তারপরে দেখা যাবে তার প্রিয়জনেরা কেউ নাই। তো পৃথিবীতে তার জন্য খুব একাকিত্বর মতো হয়ে যাবে, এবং পৃথিবীতে কিন্তু তার সে খুবই বার্ডেন, বোঝা হয়ে যাবে। 200 বছর তো লাগে না, আমরা আমাদের বাবা মাদেরকে মানে দেখি, এখন অনেক বৃদ্ধাশ্রমের সৃষ্টি হয়েছে, তারা 70-80 বছর বাঁচে, অথচ তারপরে তাদের কি অনেক সময় পরিবারগুলো সাথে রাখতে চায় না, কাছে রাখতে চায় না, তারা বোঝা হয়ে যায়, তখন তারা বিভিন্ন বৃদ্ধাশ্রমে যায়, অনেকে পরিত্যক্ত হয়ে যায়, মানবেত জীবনযাপন করে। তো এই তো 70-80 বছরের জিন্দগিতে এটা হচ্ছে। তা কেউ যদি 150-200 বছর বাঁচে, তখন তো তাদের লাইফটা কি আরো অনেক বেশি হেল হয়ে যাবে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল যে ডিফরমেশন, যে শারীরিকভাবে তো সে দেখতে আর মানে আগের মতো থাকবে না, তার দাঁত থাকবে না, তার কান ঠিক মতো থাকবে না, তার চেহারা বিকৃত হয়ে যাবে, চুল থাকবে না মাথায়, চামড়াগুলো কুঞ্চিত হয়ে যাবে। সেই জিনিসগুলো কিন্তু তীথনাসের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওই জিনিসটা কিন্তু এখানেও এই যে যারা ইমর্টালিটি যারা করছে, যারা অমরত্ব পেয়েছে, তারা কিন্তু বিকৃত হয়ে গেছে, তাদের চেহারাগুলো ভালো হয় নাই, মানে চেহারাগুলো ভালো থাকে নাই, আকর্ষণীয় থাকে নাই। তো এই বিষয়গুলো কিন্তু মানে স্যাটারাইজ করা হয়েছে, যে আল্লাহ তাআলা যে একটা গতি প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, এর বাইরে যাওয়ার আসলে চেষ্টা করেছেন না। নোবডি শুড ট্রাই টু ভায়োলেট দ্য ল অফ হিউম্যানিটি। এই একজন খ্রিস্টান রাইটার হয়েও জনাথন সুইফট কিন্তু সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে গ্লুবডুবড্রিব নামে একটা জায়গায় সে যায়, এবং সেখানে দেখা যায় যে সবাই খুব অ্যাস্ট্রোনমি এবং বিশেষত প্ল্যানচেটিং, তোমরা হয়তো প্ল্যানচেটিং এর কথা জানো, যে প্ল্যানচেটিং মানে অনেকে এই যে নেক্রোম্যান্সি, কালো জাদুবিদ্যার মাধ্যমে, বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে ইংরেজিতে আমরা বলি, সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানে আত্মা হাজির করে। তো যেটা আসলে সত্য কিনা আমরা তো আর আমাদের এগুলোর অভিজ্ঞতা নাই, কিন্তু অনেকে বলে যে তারা এটা করে। তো ওই অঞ্চলের লোকেরা এটা করতো, তারা এটা গবেষণা করতো, বিশেষ করে ওই অঞ্চলে যে রাজা ছিল সেটা করতে পারতো, এবং করার মাধ্যমে সে কি করতো মানে বিভিন্ন ধরনের। তো এইভাবে তখন গালিভার সেই অঞ্চলে যে গালিভার কি করে, গালিভার অ্যারিস্টটলের সাথে কথা বলে, হ্যানিবালের সাথে কথা বলে, তারপরে তোমার হেলেনকে আনে, এরপরে আলেকজান্ডারের সাথে কথা বলে, এবং এর মাধ্যমে সে দেখায় যে পৃথিবীর ইতিহাসে যা কিছু লেখা আছে তার সবকিছু সত্য না। মানে দেখা যাচ্ছে, যেমন বিশেষ করে আলেকজান্ডারের ক্ষেত্রে বলা হয় যে আলেকজান্ডার কে বলা হয়েছে যে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে জ্বরে আক্রান্ত হয়, তারপরে অসুস্থতায় সে মারা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, আলেকজান্ডার আসলে মানে প্ল্যানচেটিং এর মাধ্যমে হাজির হয়ে
আলেকজান্ডার ইয়েকে গালিভারকে বলে যে সে আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করতে বলে সে মারা গেছে। যদিও এই যে এখানে যে আলেকজান্ডার অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মারা গেছে এটা সে বলে গেছে, সেটারও কিন্তু সত্যতা আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না, কারণ ইতিহাসে যেটা আছে সেটা ব্যতিক্রম গালিভার বলেছে, কিন্তু গালিভার বলার পরে বা জনাথন সুইফট বলছে, কিন্তু সেটারও কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। তবে এটা সত্য কথা যে ইতিহাসে অনেক সময় হয়তোবা মানে একেবারে সঠিক তথ্য নাও থাকতে পারে, এই কথাটা সত্য। কারণ ইতিহাসে অনেক সময় কি মানে যারা ক্ষমতায় থাকে অথবা যারা কি পজিশনে থাকে তাদের কথা মতো লেখা হয়। তো যখন তাদের কথা মতো লেখা হয় ইতিহাসের অনেক কিছু বিকৃত হয়ে যেতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন উদাহরণ দিতে পারি যে মনে করো যে মুক্তিযুদ্ধের ইতিহাস। তো মুক্তিযুদ্ধের ইতিহাস তো আসলে যেরকমটা সেরকমটা একই রকম হওয়ার কথা, কিন্তু আমরা আমাদের দেশে দেখি যে গভর্নমেন্ট যারা থাকে তাদের উপর ডিপেন্ড করে ইতিহাস একবারে এক এক রকম হয়। মানে গভর্নমেন্ট যদি একরকম থাকে ইতিহাস একরকম হয়, আবার আরেক রকম গভর্নমেন্ট আসলে তখন ইতিহাসটা আরেক রকম হয়। তো এই যে ইতিহাসের যে বৈপরীত্য বা ব্যতিক্রম ঘটনা ঘটে, এটা তো হওয়ার কথা ছিল না যদি ইতিহাস যদি তার নিজস্ব গতিতে লেখা হতো, কিন্তু অনেক সময় নিজস্ব গতিতে লেখা হয় না। কারণ আমি যখন মানে মনে করো হরগঙ্গা কলেজের কথা আমি যদি খুব মানে ডাক সাহিত্যে অথবা খুব অথরিটেরিয়ান হই, তখন আমি হরগঙ্গা কলেজের ইতিহাস যদি লিখতে বলি কাউকে, তখন আমি যদি সেখানকার পদে থাকি এবং আমি যদি খুব স্বৈরাচারী মনোভাব আমার হয়, তখন আমি কি করব? আমি তো তখন মানে আমার পছন্দের মতো করে আমি লিখতে বলবো। আমি আমার পছন্দের বাইরে হলে আমি কি বলবো? বলবো যে না না এগুলো বাদ দাও, এগুলো লেখার দরকার নাই। এই যে ব্যাপারটা, এই যে মানুষটা আসলে মূলত বেশিরভাগ মানুষই একটু নিজেকেই বেশি ভালোবাসে এবং নিজেকে একটু স্বার্থপর প্রবণতা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো মানে জনাথন সুইফট যেটা ধরেছেন সেটা সত্য, কিন্তু আলেকজান্ডারের ক্ষেত্রে এটা সত্য কিনা এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, এবং আমরা আলেকজান্ডারকে অতটা খারাপ মনে করতে চাই না, কারণ আমরা আলেকজান্ডারকে একদম ভালো মানুষ হিসাবেই দেখি ইতিহাসে। তা আমরা ওইভাবে তাকে অতটা খারাপ ভাবতে চাই না। কিন্তু ইতিহাস যে বিকৃত হয়, ইতিহাস যে অনেক সময় নিজস্ব পছন্দ মতো ইতিহাস রচিত হয়, এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ আমার অন্তত নাই, তোমাদেরও হয়তো থাকবে না, কারণ যুক্তি আমি দেওয়ার চেষ্টা করলাম যে পৃথিবীতে সবসময় যারা ক্ষমতাসীন থাকে তাদের মতো করে, যেমন আমরা এখন মানে পাকিস্তানিরা, আমি একটা উদাহরণ হিসেবে বলতে, পাকিস্তানিরা আমাদের উপর নির্মম অত্যাচার করেছে, অত্যাচার করার কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ করার পরে আমরা মানে অনেক এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আমাদের ইতিহাসের মধ্যে পাকিস্তানিদেরকে যেভাবে চিত্রিত করা হয়েছে, তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে পাকিস্তানিরা যে এই ইতিহাস লিখেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস বা বাংলাদেশ বিভক্ত হওয়ার ইতিহাস, সেখানে কি পাকিস্তানিদেরকে কি ওইভাবে দেখানো হয়েছে? মানে পাকিস্তানিদেরকে কি ওইভাবে খারাপভাবে দেখানো হয়েছে? দেখানো মানে, বা ব্রিটিশদের কথাও যদি আমরা বলি, ব্রিটিশরা তাদের ইতিহাসে কি ব্রিটিশদেরকে এই অঞ্চল যখন শোষণ করেছে তখন কি সেইভাবে অতটা খারাপভাবে দেখিয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখায় না, দুই একজন ব্যতিক্রম আছে যারা হয়তো দেখিয়েছে, যেমন এডমান্ড বার্গ, ইএম ফস্টার, তারা দেখিয়েছে। সুতরাং ইতিহাস কিন্তু অনেক সময় কি হয় মানে পছন্দ মতো কিন্তু রচিত হয়, সেই বিষয়গুলোই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মানে গ্লাবডাবড্রিবে, যেখানে মানে এরপরে সেখান থেকে জনাথন সুইফট আসলে জাপানে যায়, এবং জাপানে যাওয়ার পরে সেখান থেকে সে আবার ইংল্যান্ডে পৌঁছায়। এখানে কিন্তু যতগুলো জায়গার কথা বলা হয়েছে তার মধ্যে একটা জায়গায় শুধুমাত্র কি, একটা জায়গায় শুধুমাত্র হচ্ছে তোমার মানে রিয়েল জায়গা, আর বাকিগুলো সব কি, সব কল্পিত। যেমন আমরা ল্যাপুটার কথা বলেছি, আমরা বালনিবার্বির কথা বলেছি, আমরা লাগাডোর কথা বলেছি, লাগনাগের কথা বলেছি, আমরা গ্লুবডুবড্রিবের কথা বলেছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কল্পিত জায়গা, যদিও ম্যাপ দেওয়া আছে এখানে, কিন্তু জাপান শুধুমাত্র একমাত্র মানে তোমার কি মানে সত্যিকার জায়গা। তো এটাও কিন্তু একটা জনাথন সুইফটের একটা টেকনিক, যে বিভিন্ন জায়গাগুলো বর্ণনার মধ্য দিয়ে আবার একটু কিছুটা মানে রিয়েল জায়গাকে এনে তারপরে কি করেছে, তারপরে জিনিসটাকে একটু বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছে। তো মূলত আসলে এই যে থার্ড ভয়েজে এভাবেই জনাথন সুইফট মূলত সায়েন্সের ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন সায়েন্টিফিক প্রজেক্ট, তারপরে হায়ার ল্যান্ড, লোয়ার ল্যান্ড, ফ্লোটিং ল্যান্ড, এগুলা প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের আমরা মানে কি বলে একাডেমিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া, তারপরে এক্সপেরিয়েন্সকে উপেক্ষা করা, এরপরে তোমার বিভিন্ন ধরনের ইমমর্টালিটি নিয়ে গবেষণা করা, তারপরে তোমার অ্যাস্ট্রোনমির প্রতি বেশি অ্যাট্রাক্টেড থাকা, তারপর এই বিষয়গুলোকে স্যাটারাইজ তিনি করেছেন থার্ড ভয়েজে।